আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। আর এই লোকসভার দখলদারি দিয়ে আমরা প্রত্যেক দিন বিভিন্ন জেলার বিভিন্ন আমাদের প্রতিনিধি এবং জেলার যেসব নেতৃত্বরা আছে তাদের সঙ্গে এই অনুষ্ঠানে কথা বলছি। সেই জায়গার কি উত্তাপ, রাজনৈতিক উত্তাপ কোন পর্যায় পর্যন্ত পৌঁছেছে, কোথাও দ্বিমুখী, কোথাও তিনমুখী, আবার কোথাও ছমুখীও লড়াই চলছে। তো এইরকম বিভিন্ন পরিস্থিতি নিয়ে এবং লোকসভায় বিভিন্ন জায়গায় লোকসভার বিভিন্ন প্রার্থীদের নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করব। কিন্তু আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে পেয়েছি পশ্চিম বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীকে। দেবেশদা, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দেবেশদা, একদম এই যে লোকসভা একদম দামামা বেজে গেছে, প্রত্যেক প্রার্থীরা নিজের নিজের জায়গায় প্রচারে এসেছে। তোমাদের ক্ষেত্রে আমি যদি জাতীয় কংগ্রেসের কথা বলি, জাতীয় কংগ্রেস একটা এত বড় দল, এটা নিয়ে আমার তোমার কাছে অনেক কিছু জানার আর কি। সেটা হচ্ছে এত বড় একটা দল, সেই দল পশ্চিম বর্ধমান জেলার যে 42টি আসন, তার মধ্যে তোমরা না হয় ইন্ডি জোটের সঙ্গে আছো, জোট তোমরা করেছো, তো সেই জায়গায় মাত্র 8টা লোকসভায় তোমাদের প্রার্থী। এটা একদম একটা জাতীয় দল যদি যার 42টা আসনের মধ্যে সব থেকে বেশি জায়গা তার থাকার কথা, সেখানে মাত্র 8টা আসন কেন? দেখো, এটা প্রথম কথা, তোমার একটু ভুল হচ্ছে। আমাদের 8টা আসন নয়, আমাদের 12-13টা আসনের সিট আছে, ঠিক আছে? এবং এটা আমাদের তো এটা আসন সমঝোতা হয়েছে। এর আগেও যখন আমরা যাদের সঙ্গেই ভোটে বৈতরণীতে পশ্চিমবঙ্গে এসেছি ক্ষমতা থেকে চলে যাবার পর, প্রত্যেকবারই আমাদের আসন সমঝোতা হয়েছে। আমরা যেটা এবারে নজর দিয়েছি সেটা হচ্ছে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি অফ সিটে। এবং 42টা সিটেই লড়লাম, 42টা সিটে লড়ে রেজাল্ট কি করলাম তার চেয়ে আমরা অনেক বেশি প্রাধান্য দিচ্ছি, আমাদের পাখির চোখ দেখছি আমাদের গতবারে যে 2টো সংসদ ছিল সেই সংসদ সংখ্যা এবারে বাড়ানো, এবং সেই হিসাবেই আমরা স্পেসিফিক কিছু সিটে নজর দিয়েছি এবং সেই সিটগুলোকেই আমরা কন্টেস্ট করার চেষ্টা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি যে তোমার নর্থ দিনাজপুর, মালদা নর্থ, মালদা সাউথ এবং জঙ্গিপুর, এদিকে তোমার যদি বহরমপুরে অধীরবাবুর সিটটা রয়েছে, এদিকে কলকাতা নর্থে আছে, পুরুলিয়ায় রয়েছে এবং বীরভূমে রয়েছে। এবার আমার যে জায়গাটা জানা, তোমার কোচবিহার আছে, দার্জিলিং আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ধরো অধীরবাবুর সিট বা এই যে ধরো ত্রিমুখী চতুর্মুখী লড়াই যেগুলো চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জায়গা থেকে, প্রচারের জায়গা থেকে দেখছি যে আমরা তোমাদের যখনই জোট হয়েছে দেখা গেছে সে প্রত্যেকটা জোটই এক পেশে টাইপের হয়ে গেছে। হয়তো দেখা গেছে যে তোমরা যে আশা নিয়ে জোট করেছো সেই আশায় কখনো সম্পূর্ণভাবে ফলশ্রুতি তোমাদের হাতে আসেনি আর কি। না, এটা বললে মনে হয় একটু উল্টো হচ্ছে। দেখুন, আমরা বামেদের সঙ্গে জোটের কথাই বলি 2016 সাল, সেদিনও আমরা কিন্তু খুব অল্প সিটেই লড়েছিলাম। এবং আমরা খেয়াল করে রাখবেন, আমরা কিন্তু সেদিনকে পশ্চিমবঙ্গে বিরোধী দলের মর্যাদা পেয়েছিলাম। এবং এটা হয়েছিল একটাই কারণে, আমরা এখনো বলছি যে আমরা নাম্বার অফ সিট প্রচুর লড়লাম, সব জায়গায় প্রার্থী দিলাম, সেটাতে নেই। আমরা স্পেসিফিক আমরা কোন কোন জায়গায় স্ট্রং আছি, যে জায়গাগুলোতে মানুষ আমাদের বিশ্বাস করে, ভরসা করে, যেখানে আমাদের ভালো অর্গানাইজেশন আছে, আমরা সেই জায়গাগুলোকেই পাখির চোখ করে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। না ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে এত বড় একটা সর্বভারতীয় দল, যার জায়গা থেকে আমি যদি বলি যে শুধু আমি যদি আমাদের বর্ধমান জেলার কথা বলি, তাহলে পশ্চিম বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান লোকসভা, এবং যদি আমি এদিকে তাকাই তাহলে হচ্ছে যে পূর্ব বর্ধমান, যেটাতে তোমার সিপিএম এর নীরব খা প্রার্থী হয়েছে। তোমাদের জায়গা থেকে তোমরা কি নিজেদের জন্য সেই জায়গাটা তোমরা তৈরি করতে পারো না যে আমাদের কোনো প্রার্থী এখানে নিজেদের থাকবে? এটা ছিল, এটা আমি বলছি, আমাদের কথাতেও ছিল যে এই জেলার মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের মধ্যে একটা প্রাথমিক আলোচনা চলছিল
তাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটটাতে আমাদের আলোচনা চলছিল এবং একজন আমাদের হেভিওয়েট নেতা দাঁড়ানোরও কথা ছিল, কিন্তু সিট অ্যাডজাস্টমেন্টের রাজনীতি, তাতে দুপক্ষ বসে আমাদের উচ্চ নেতৃত্ব বসে যেটা ঠিক করেছেন সেটা সব দলই আমরা মেনে নিয়েছি এবং সেই হিসাবে আমাদের এখানে যিনি বাম প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল, আমরা তার জন্য 100% রাস্তায় নেমে আন্দোলন করছি। না তোমরা মানে এর আগেও তো আমরা দেখেছিলাম যে এর আগের বিধানসভা সময়তেও তোমরা আন্দোলন করেছিলে এবং তোমরা আমরা তো এই জোট করেই 2016 সালে আমরা পূর্ব এবং পশ্চিম, একটাতে কংগ্রেস একটাতে সিপিএম আমরা জিতেছিলে, ঠিক আছে। তার এটা নয় যে প্রত্যেকবার আমি দাঁড়ালেই গেন হবে, কখনো কখনো তো কিছু কিছু কুরবানি দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। জোট ধর্ম বা সিট অ্যাডজাস্টমেন্টের নিয়মই হচ্ছে এটা। না তাহলে একদম, কিন্তু আমি যদি সেই জায়গাটা দেখতে যাই তাহলে তুমি আমাকে বলো সেটা হচ্ছে যে মানে একদম একটা পার্ট পুরোটা আর কি, মানে যদি এদিকে বাঁকুড়ার দিকে তাকায় বাঁকুড়া তোমাদের কোনো অস্তিত্ব, আবার আমাদের সাইডেও আছে। আমার জেলার পাশেই পড়ছে পুরুলিয়াতে আছে নেপাল মাহাতো, আমার জেলার পাশেই পড়ছে বীরভূম, সেখানে মিল্টন রশিদ আছে। একদম নেই বলবো না, কিন্তু এটা ঘটনা যদি এখানে থাকতো নিশ্চয়ই ভালো হতো। এটাতে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে একটা জাতীয় দল, একদম খুব পরিষ্কার একটা জায়গা থেকে একটা জাতীয় দল, তার দুর্গাপুর বর্ধমানে প্রার্থী নেই, তার বর্ধমানে প্রার্থী নেই, তার তোমার কলকাতা সাউথে প্রার্থী নেই, তার বাঁকুড়াতে প্রার্থী নেই, তার আমি যদি এই যে পার্টটা যদি দেখতে যাও তাহলে এইখানে কি তোমাদের সংগঠনের দৈন্যতার যা দৃশ্য আসছে না যে না আমাদের সংগঠনটা এখনো সেইভাবে তৈরি হয়? এরকম প্রচুর জায়গা আছে। মুর্শিদাবাদে বামেদের চেয়ে আমরা স্ট্রং, কিন্তু মুর্শিদাবাদ সিট আমরা এই জোট রাজনীতির জন্য বা সিট অ্যাডজাস্টের জন্য আমরা সেখানে বামেদের ছেড়েছি। এটা তো হতেই পারে, মুর্শিদাবাদ সবাই জানে কংগ্রেসের গড়, ওই সিটগুলোতে আমরা বরাবর বামেদের সঙ্গেও যখন আমাদের লড়াই হতো ওই সিট আমরা পেতাম, কিন্তু এখন জোট রাজনীতির স্বার্থে দুপক্ষ মিলে বসে ঠিক করেছে যে কোথায় দাঁড়ালে আমরা চাইছি নাম্বার অফ সিট ইন্ডি জোটের বেশি তুলে নিয়ে আসতে, যে আমরা যেভাবে হোক, আমরা এখানে গতবারে বামেদের ছিল না, কংগ্রেসের দুটো ছিল, সেই সিটটাকে কি করে আমরা বাড়িয়ে নিয়ে এসে আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বড় নাম্বার অফ সিট পশ্চিমবঙ্গ থেকে আমরা দিল্লি নিয়ে যেতে পারি। আচ্ছা, তোমরা আবার বলছো ইন্ডি জোটের কথা বলছো, আবার বলছো যে তৃণমূলের বিরুদ্ধেরও কথা বলছো। এক কথায় দেখা যায় যে এই যে ইন্ডি জোট, এই জোটের যদি মূল জায়গায় দেখা যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, যার ভূমিকা ছিল তৃণমূল সুপ্রিমো, এবং দেখা গেছে নীতিশ কুমারের একটা ভূমিকা, একজন কনভেনার এবং আরেকজন এই নামকরণের একদম যার নাম তার মতো মানে কথা অনুযায়ী তার মস্তিষ্কস্ফূর্ত এই নাম, যদি তাই হয়ে থাকে এবং তিনি মানে তুমি যদি জোট ধর্মেরই কথা হয়, তুমি একটু আগে জোট ধর্মের কথা বললে যে আমরা জোট ধর্মকে মেনে সমস্ত জায়গাটা বিচার করেছি, আর যদি জোট ধর্মেরই কথা হয় তাহলে তিনি বললেন আমি একলা চলার রাজনীতি রাস্তায় হাঁটবো, 42টি আসনে আমি 42টির প্রার্থী দেব। জয়রাম রমেশ তোমাদের মানে কংগ্রেসের মানে হেভিওয়েট নেতা, তিনি কিন্তু মানে তৃণমূলেরকে সঙ্গে আসার জন্য আর কি, মানে তৃণমূল যে একটা বড় ফ্যাক্টর তোমাদের কাছেও, সেই জায়গাটাকে ধরার জন্য কন্টিনিউ তিনি তৈলমর্দন করে গেলেন তৃণমূলকে, অস্বীকার করার কথা নেই, জায়গা নেই। কিন্তু তারপরেও আমরা যদি দেখি যে মমতা ব্যানার্জি কিন্তু বা তৃণমূল কিন্তু তার জায়গা থেকে এক চুলো সরেনি। আবার আমরা দেখলাম যে কিছুদিন আগে এই রামলীলা ময়দানে একটা তোমাদের ইন্ডি জোটের একটা সংগঠন কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের যে ওনারা যে গ্রেপ্তার হয়েছেন তার পরিপ্রেক্ষিতে এবং যেভাবে ইডি সিবিআই সংক্রান্ত যেসব ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে একটা সভামঞ্চ হলো, সেখানে দুজন প্রতিনিধিকে পাঠালেন এবং তারা বার্তা দিলেন যে আমরা ইন্ডি জোটের সঙ্গেই আছি। আবার আমাদের কাছে একটা ইনপুট, সেটা হচ্ছে 27-21 তারিখে 21শে এপ্রিল একটা আরেকটা সভা হওয়ার কথা হেমন্ত সোরেনের ওখানে রাঁচিতে, ঝাড়খণ্ডে, সেখানেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল এবং উনি বলেছেন যে কোনো না কোনো প্রতিনিধি যাবেন এবং সব জায়গাতে ইন্ডি জোটের মধ্যে তারা থাকছেন বলছেন। অথচ এই যে লড়াইটা তোমাদেরকে একটা বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে পরে চলে গেল। দেখো, এটা বাস্তব হচ্ছে, মমতা ব্যানার্জির জন্মই হয়েছে বিজেপির হাত ধরে। মমতা ব্যানার্জির বরাবরই এই পদ্ম ফুল আর জোড়া ফুল এরা দুজন বরাবরই কাছাকাছি থেকেছে। মমতা ব্যানার্জির প্রথম থেকে যখন দেখবেন
1998 সালের পরে যখন জন্ম হয়, তারপরই মমতা ব্যানার্জি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং করলেন কংগ্রেসকে সরাবার জন্য। অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে সেদিন প্রথম মিটিং করলেন। তারপরে তিনি পরপর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা বিভিন্ন নির্বাচনগুলোতে বিজেপির সঙ্গে জোট করেছেন। দুবার মন্ত্রী হয়েছেন বিজেপির থাকাকালীন সঙ্গে জোটে, একবার রেলমন্ত্রী আর একবার দপ্তরবিহীন মন্ত্রী। এবং তারপরেও মমতা ব্যানার্জি এখনো বিজেপির সঙ্গে পুরো যে সেটিং রাজনীতি করছেন, এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষের আর অজানা নয়। দেখবেন এখানে এখন মাঝে মাঝে দিদিমণির লোকদের ইডি সিবিআই চমকাচ্ছে। দিদিমণি তার পরের দিন দিল্লিতে মিষ্টির হাঁড়ি, উত্তরীয়, ফুলের বুকে, লাল দই নিয়ে পৌঁছে যাচ্ছেন মোদির কাছে। পরপর ঘটনা। আজকে দেখবেন এখানে একজন আমাদের পুলিশ আধিকারিক ছিলেন রাজীব কুমার, মনে আছে নিশ্চয়ই, যার কাছে একসময় বেরিয়েছিল যে সারদার নাকি লাল ডায়েরি, তখন থেকে পুলিশ কমিশনার ছিলেন, তখন তার কাছে নাকি লাল ডায়েরি ছিল। তো সেই লাল আমি তোমার লাল ডায়েরিতেই আসবো। আমার দুর্গাপুরের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কি পরিস্থিতি একটু ওর কাছে জেনে নি। হ্যাঁ বিজয়, বিজয় একটা জায়গা বলো বিজয়। হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ তো বিজয়? বিজয় এই মুহূর্তে দুর্গাপুরে তৃণমূল তার প্রচারের মধ্যে ব্যস্ত, কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সেই প্রার্থীর হয়েও প্রচার চলছে, এবং অন্যদিকে বিজেপিও তার প্রচার থেকে একদম বেরিয়ে আসেনি, তারও প্রচার জোর কদমে চলছে। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো দাদা, একটা কথা বলি, দুর্গাপুরে প্রত্যেকটা পার্টি কিন্তু খুব সুন্দরভাবে প্রচার করছে, আর গোটা কয়েকদিন, হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, এবং সেই অপেক্ষার জন্য সবাই কিন্তু নিজের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করছে, এবং সবাই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যাতে সবার যাতে হেল্প হয়। যেমন কিছুদিন আগে যেটা দিদি কমিটমেন্ট করেছিল যে 500 টাকার জায়গায় 1000 টাকা দেবে, সেটা কিন্তু কমিটমেন্ট ফুলফিল করেছে। সেক্ষেত্রে কংগ্রেসও কোনো দিকে পিছিয়ে নেই। কংগ্রেসও বললো যদি ভোটে যদি আমরা সেইভাবে সেই জায়গায় পাই, জনগণ যদি সেই জায়গাটা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু অনেক কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জনগণের হাতে। সেই জিনিসগুলো কিন্তু সবকিছুই তুলে ধরার চেষ্টা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা খবরের মাধ্যমে আমরা যখন সেইভাবে খবর করছি, সেক্ষেত্রে কিন্তু সব জিনিস কিন্তু উঠে আসছে। আবার যোগাযোগের মধ্যেই থাকবো। আচ্ছা আমাকে একটা জায়গা বলো, তুমি যে লাল ডায়েরির কথা বলছিলে, এই যে ধরো আমি তার লাল ডায়েরিতেই আসবো, কিন্তু এই যে প্রচারের যে মাত্রাটা, প্রচারের যে ধরনের জায়গা, যে প্রতিশ্রুতির জায়গাটা, অনুদান দেওয়ার জায়গা, সেগুলো তো একটার পর একটা চলছে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। 500টা 1000 হয়েছে। তোমরাও আবার কালকে দেখলাম মানে বৃহস্পতিবার রাজস্থানে রাহুল গান্ধী একটা রাজস্থানের যে তোমার ইস্তেহার, সেখানে ইস্তেহারে প্রচার করছেন যে গরিব মানুষের মহিলাদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে বছরে উনি দেবেন। কোথা থেকে দেবেন জানি না, উনিই বলছেন যে রাজ্য ঋণ, গোটা দেশটা ঋণের বোঝা নিয়ে চলছে, অথচ উনি বলছেন 1 লক্ষ টাকা করে প্রত্যেক গরিব মহিলার অ্যাকাউন্টে চলে যাবে। যাই হোক, আর তুমি যে লাল ডায়েরির কথা বলছি, এবার লাল ডায়েরিটা তখন মনে আছে আপনার যে ইডি সিবিআইরা বলছে একটা লাল ডায়েরি ছিল, এবং যে লাল ডায়েরিটা রাজীব কুমার নাকি সেটাকে ধরে তার কাছে রেখেছেন। ইডি সিবিআই তার বাড়িতে যখন হানা দিতে গেল, রাত্রেবেলা মমতা ব্যানার্জি তার টোটাল আমলা টামলা নিয়ে রাস্তায় বসে পড়লে রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। সারা রাত বসে থাকার পর পরের দিন দই, মিষ্টি, উত্তরীয়, ফুলের বুকে নিয়ে দিল্লি চলে গেলেন, মোদিজির সঙ্গে মিটিং করলেন। তারপরে দীর্ঘ 3-4 বছর ধরে দেখবেন রাজীব কুমারকে না ইডি খুঁজলো, না সিবিআই খুঁজলো, না কেন্দ্রীয় কোনো এজেন্সি, না এখানকার পুলিশ প্রশাসন, না আপনাদের পত্রপত্রিকায় কোথাও বেরোলো যে রাজীব কুমারের কাছে আদৌ লাল ডায়েরি আছে না নেই। সবটাই কেস। আপনার মনে আছে যে আজকে তৃণমূলের যিনি মুখপাত্র, এই কুণাল বাবু, যাকে একদিন এই ইডি সিবিআই দিনের পর দিন অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখেছিল, তিনি তখন হাজতে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে বারবার বলতেন যে এই সারদা নারদায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। বলুন তো ইডি সিবিআই তাকে একদিনের জন্য ডেকে জেরা করেনি কেন? আপনার মনে আছে খোকাবাবুর স্ত্রী, তিনি দমদম এয়ারপোর্টে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন। পশ্চিমবঙ্গের পুলিশ সেদিন সিআইএসএফ এর কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে বলপূর্বক চলে গেছিল। ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সি সিসিটিভি ফুটেজ দেখে তাকে কেন জেরা করেনি? আজও আপনি বলুন, এতদিন হয়ে গেছে জেলের বাইরে,
কুণাল ঘোষ, সিঞ্চয় বসু, মদন মিত্ররা ঘুরে বেড়াচ্ছে। তারা দোষী না দোষী নয়, ইডি, সিবিআই, আইন আদালত কি বলছে চুপ করে বসে আছে, সেটিং রাজনীতি। এটাই পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। আর তার জন্যই দিদিমণি বুঝতে পেরেছেন, তার কাছ থেকে তিনি যে মাঝে মাঝে মাইনরিটি ট্রাম্প কার্ড খেলেন না, সেই ট্রাম্প কার্ডের মানুষরা বুঝে গেছেন, সংখ্যালঘুরা বুঝে গেছেন যে মমতা এবং দিদির সেটিং। গত লোক বিধানসভা নির্বাচনে আপনার মনে আছে, এই মমতা ব্যানার্জি বলেছিল এবারে বিজেপিকে যে কোনো মূল্যে হারাতে হবে, বিজেপিকে আনা যাবে না, কারণ বিজেপি এনআরসি সিএ নিয়ে আসবে। প্রশ্ন করবেন না, ভুলে গেছেন? এই মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ছিল আর লোকসভা স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি, সেদিন লোকসভা স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে হবে। ঠিক, তুমি সবচেয়ে বড় যিনি এনআরসি প্রথম আনতে চেয়েছিলেন। এই ইতিহাসগুলো আজকাল মিডিয়া দেখাচ্ছে না, বলছে না। শুধু মিডিয়া দেখাচ্ছে না নয়, এই ইতিহাস নিয়ে মিডিয়া দেখাচ্ছে না নয়, এটা নিয়ে আলোচনাও হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। কিন্তু আমাকে তুমি বলো, তুমি এতক্ষণ ধরে আমাকে তুমি মমতা ব্যানার্জি সংক্রান্ত এতগুলো তথ্য দিলে, মমতা ব্যানার্জি রাজীব কুমারের বাড়ির সামনে যে পরে ধর্নায় বসে গেল কথা বললে। আমার কথা হচ্ছে, যারা তোমাদের সব থেকে বেশি করাপশনের সঙ্গে যুক্ত বলেছিল, যারা তোমাদের চোর বলেছিল, যারা সমস্ত জায়গা থেকে তোমাদের বিরোধিতা করেছিল, তোমরা সেই কেজরিওয়ালের সঙ্গে গলা জোড়াজোড়ি করে ধরলে কেন? দেখুন, বাস্তব হচ্ছে আমরা দুর্নীতির সাথে আপোষ করি না। যখনই কংগ্রেসের বিরুদ্ধে কখনো দেখবেন অভিযোগ উঠেছে, আমরা কোনোদিন কোনো এজেন্সিকে ব্যবহার না করেই আমরা তাদের আইন আদালতের কাছে পাঠাই। আমরা এই ব্যাপারে কোনো রকম কোনো কম্প্রোমাইজ কোনোদিনও করিনি। যেটা এখন সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে মাঝে দুর্নীতির নামে তো কাউকে বিরোধী নেতাদের ঢোকানো হচ্ছে। সেটা নিশ্চয়ই প্রমাণ হবে তারা দোষী কি দোষী নয়, সেটা আইন আদালত প্রমাণ করবে। কিন্তু ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজকে সংকটের মুখে। আমাদের এখন হচ্ছে সেইটা বাঁচানোর লড়াই। আজকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিজেপি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, তাদের প্রভাবিত করে রায় বার করছে। আমরা সবসময় আইনকে সম্মান দিয়ে মেনে নিই। আজকে দেখা যাচ্ছে ইডি, সিবিআই বিভিন্ন জায়গায় যারা ওখানকার প্রশাসক মন্ডলীতে বসে রয়েছেন, তাদেরকে দিয়ে বলপূর্বক, তাদেরকে দিয়ে প্রেসার দিয়ে বিরোধী নেতাদের ধরাবার চেষ্টা চলছে। আজকে বলুন পশ্চিমবঙ্গে আজকে বলুন পশ্চিমবঙ্গে নারদা সারদা হয়েছে, পশ্চিমবঙ্গে নারদা সারদা তদন্ত বন্ধ কেন? আমরা দেখেছি এই নারদা কাণ্ডে পশ্চিমবঙ্গের যিনি এখন বিরোধী নেতা, তাকে টেবিলের তলাতে টাকা নিতে কাপড় দিয়ে মুড়ে। আজকে সে যখন বিজেপিতে জয়েন করেছে তখন ওয়াশিং মেশিনে পরিষ্কার। আজকে বিজেপি তার বিরুদ্ধে তদন্ত নেই। আজকে গোটা ভারতবর্ষ দিয়ে দেখুন একটার পর একটা বিরোধী নেতা, যাদেরকে এরা ইডি সিবিআই লাগিয়েছিল, তারা যখনই বিরোধী দলের গিয়ে ছেড়ে শাসক দল বিজেপিতে ঢুকেছে, তখন সমস্ত তদন্ত বন্ধ হয়ে। না, আজকে যদি তোমার কাছে আমার এটা জানা, যদি দেখা যায় যে আমি যদি কেজরিওয়ালের কথাতেই আসি, একদম খুব পরিষ্কার জায়গা, যেখানে আদালত বলছে যে তিনি এই ঘটনার শুধু জানতেনই না, উনি এই ঘটনা যাতে অন্তরালে চলে যায় তার চেষ্টা করেছেন। তার মানে কি হয়, তাকে আদালত ছাড়ছেন না, তাকে জেল কাস্টাডিতে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে। তারপরেও কি তোমাদের মনে হচ্ছে না যে না, তোমাদের কি মনে হচ্ছে উনি নির্দোষ? তোমরা কেন বেরিয়ে আসছো না দুর্নীতির জায়গা থেকে? বাস্তব কি জানেন তো দাদা, সেটা হচ্ছে আমাদের আইনে একটা খুব বাজে জায়গা আছে। পুলিশ প্রশাসন আপনাকে চোর বলে ঢুকিয়ে দেবে, আর ক্রিমিনালকে প্রমাণ করতে হবে, বা যাকে আপনি ভিকটিম করবেন তাকে প্রমাণ করতে হবে আইনের মাধ্যমে যে তিনি এই কাজটি করেননি। ভারতবর্ষের বুকে 101 স্টেটে যান, সেখানে সমস্ত বিরোধী নেতাদের এই বিজেপি ঢুকিয়ে রাখছে, এবং একটার পর একটা যান বিভিন্ন স্টেটে ব্যাপক কেলেঙ্কারি থেকে। আমি আর বেশি কেলেঙ্কারি বলবো না, কারণ আরো হয়তো অনেক আলোচনা আছে। তুমি ব্যাপক কেলেঙ্কারি নয়, তুমি প্রত্যেকটা রাজ্যে তুমি যখন আজকের কেলেঙ্কারির কথা বলছো, তোমাদেরও তো কোলগেটের কেলেঙ্কারি ছিল, তাতে কি প্রমাণ হয়েছে? আজকে বেরিয়েছে কোলগেট কেলেঙ্কারি যে রিপোর্ট বেরিয়েছিল, যিনি সেদিন রিপোর্ট করেছিলেন, যিনি প্রথম অডিট করে বলেছিলেন, আচ্ছা আজকে তিনি বলতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে, আমার ওটা মিথ্যা ছিল। এটা আমার কথা নয়,
যিনি এই অভিযোগটা করেছিলেন তাকে বলতে হয়েছে। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছে পুরুলিয়া থেকে, ভরত রায়। আমি ভরতের সঙ্গে একটু কথা বলে নি, কি পরিস্থিতি পুরুলিয়া দেখে নি। ভরত, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভরত, এই মুহূর্তে, হ্যাঁ বলো। আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট 9টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা আমাদের, একটি চলে যাচ্ছে বাঁকুড়াতে যেটা রঘুনাথপুর বিধানসভা, অন্য একদিকে বানুয়ান বিধানসভা সেটা চলে যাচ্ছে ঝাড়গ্রাম দিকে। যে 7টি অবশিষ্ট বিধানসভা রয়েছে যেটা আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত, সেই 7টি লোকসভা কেন্দ্রের এই বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি বিধানসভা কেন্দ্র শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির দখলে রয়েছে এবং 2টি বিধানসভা যেটা হচ্ছে বাগমুন্ডি এবং মানবাজার, এই 2টি বিধানসভা রয়েছে আমাদের বর্তমান রাজ্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের দখলে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মন্তব্য অনুযায়ী গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী যে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে পুনরায় তারা পুরুলিয়া লোকসভা কেন্দ্র দখল করবে। এই বিষয়ে আমরা কথা বলে নেব ভারতীয় জনতা পার্টির পুরুলিয়া জেলা সভাপতি গৌতম রায়ের সাথে। গৌতম দা আমাদের সঙ্গে আছেন। গৌতম দা, এই বিষয় নিয়ে একটু বলুন, কি বিষয়? আপনারা জানেন যে এখানে পঞ্চায়েত নির্বাচন যেটা হয়েছে সেটা ভোটের নামে প্রহসন হয়েছে। তারা জনগণকে ভোট দিতে দেয়নি, ব্যালট বক্স চেঞ্জ করেছে। এটাতে প্রশাসন, পুলিশ সবাই যৌথভাবে তারা অন্য ব্যালট ছাপিয়ে সেই ব্যালট চেঞ্জ করে ভয় দেখিয়ে প্রার্থীদের সই করিয়ে নিয়ে রাত্রে বেলায় এরা করেছে। তো জেনে রাখুন, এটা কেন্দ্রীয় নির্বাচন আয়োগের আন্ডারে এই ভোট কিন্তু কোনোভাবে প্রহসনে পরিণত হবে না। সঠিকভাবে তার ভোট প্রয়োগ করবে। আগের লোকসভা নির্বাচনে দেখেছিলেন জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পেরেছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে 2 লক্ষেরও বেশি ভোটে জিতেছে, জয়লাভ করেছে। বিধানসভাতে আপনারা দেখেছেন যে এখানে আমরা পুরুলিয়া জেলায় যে 9টি কেন্দ্র আছে তার মধ্যে 6টিতে আমরা জয়লাভ করেছি এবং এই নির্বাচনও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চায়েত ভোট তৃণমূল প্রশাসনকে দিয়ে লুট করিয়েছিল, এটা জনগণের ভোট নয়, এটা ভোটের নামে প্রহসন। প্রশ্ন সেটা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনের পরিস্থিতি একরকম ছিল আর এইবারের লোকসভা নির্বাচনের পরিস্থিতি অন্যরকম। এবারে ওখানে শুধু মানে ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস বা শুধু কংগ্রেস বা জোটের কংগ্রেস তারা কিন্তু নেই। এবারে 6টি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। কুর্মী সমাজ থেকে আরম্ভ করে, ফরওয়ার্ড ব্লক থেকে আরম্ভ করে জোট প্রার্থী আছে, সবাই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এত জোর দিয়ে কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে? দেখুন, এটা দেশ গঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতকে শক্ত করার ভোট। এই ভোট কোন আঞ্চলিক বিষয় নিয়ে ভোট নয়, এটা পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের ভোট, ভারতবর্ষের ভোট। ভারতবর্ষের ক্ষমতা কার হাতে মানুষ দেবে এবং তার জন্য এই লোকসভা নির্বাচন, এটা পুরুলিয়ার মানুষ জানে। সুরক্ষিত থাকবে এবং ভারতবর্ষ যেভাবে শক্তিশালী একটা জগৎসভায় শ্রেষ্ঠ হচ্ছে। আমরা আমি তোমাদের সঙ্গে যে জায়গাতে ছিলাম, তুমি বলছো কোলগেট কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে উনি সবচেয়ে বড় ইলেকশন বন্ড। না রিসেন্ট কেস। দেখো ইলেকশন বন্ড তো শুধু তোমরা একতরফা ইলেকশন বন্ড বিজেপি কে তো বললাম না। বিজেপি যদি আমি বিজেপির আসি, আমি তোমার কাছে এই জায়গাতে আসছি। বিজেপি তোমরা এই যদি ইলেকশন বন্ড নিয়ে যদি তোমাদের ইলেকট্রাল বন্ড নিয়ে যদি তোমাদের একটা জায়গা তৈরি থাকতো, তাহলে তোমাদের প্রচারের জায়গাটা সেই জায়গাতে নেই কেন? তোমরা কেন শুধু বিজেপিকে নিয়ে ইলেকট্রাল বন্ডের কথা বলছো? বিজেপি 10টা রাজ্যে তারা ক্ষমতায় আছে, তারা 6000 কোটি টাকা তাদের ইলেকট্রাল বন্ডে জমা পড়েছে, কিন্তু 1600 কোটি টাকা পশ্চিমবঙ্গে জমা পড়েছে। এটা নিয়ে তোমাদের কেন? বাস্তব আমি বলছি, বাস্তব হচ্ছে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, একটা কোম্পানি তার ইয়ারলি টার্নওভার হচ্ছে 5 কোটি টাকা আর সে বিজেপির বন্ডের চাঁদা দিচ্ছে 50 কোটি টাকা। ভালো, আমি বলছি আজকে যে মানুষ কোভিডের সময় হাহাকার লেগে গেছিল, আজকে সেইখানে যাদের দিয়ে ওই কোভিডের প্রতিষেধক তৈরি করালো, দেখা গেল
তার পারমিশন দেবার আগে তারা ফন্ডে চাঁদা দিল, আবার কোটি কোটি টাকা তারা হয়ে যাবার পর দিল। বাস্তব ক্ষেত্রে হচ্ছে এদের হচ্ছে প্রিপেড পোস্টপেড দুটো ভাবে টাকা লুট করেছে। কাউকে কন্ট্রাক্ট দেবার আগে, কাউকে কন্ট্রাক্ট দেবার পরে। আমি তোমার সঙ্গে এগুলো নিয়ে আজকে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে কিন্তু খবরগুলো দিচ্ছে না। আমরা আমাদের মতো বললেও আমরা করলে দেখ, আজকে তো আইন আদালতকে দিয়ে আটকানো হচ্ছে। আজকে এসবিআই সেই ডাটা দিতে অস্বীকার করছিল, সুপ্রিম কোর্ট বারবার প্রেসার দেওয়াতে ভয় দিয়েছে। আমাকে তুমি বলো, আজকে আইন আদালত এটাকে নিয়ে এসবিআই কে প্রেসার করেছে, এসবিআই দিতে বাধ্য হয়েছে। তুমি জানতে পারছো যে এই ইলেকট্রাল বন্ড নেওয়ার ফলে একদম ঠিক, তুমি প্রথম থেকে রাহুল গান্ধী বলেছে নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকা। একদম ঠিক বলছো তুমি, নির্বাচনী বন্ডের নামে, ইলেকট্রাল বন্ডের নামে যে ধরনের টাকা উঠেছে সেটা ভুলভাবে উঠেছে। তোমাদের কথা অনুযায়ী তাই হয়ে থাকে। আমার কথা হচ্ছে এর আগে, ইলেকট্রাল বন্ডের আগে 2014 আগে থেকে নির্বাচনগুলো তোমরা যখন করেছিলে, তোমাদের সময় তোমরা যখন ক্ষমতায় ছিলে, তখন তোমাদের হেলিকপ্টারের ভাড়া, তোমাদের প্লেনের ভাড়া তখন কোথা থেকে আসছে? এইটা ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটাই আমি চাইছিলাম মিডিয়া করুক। দেখুন, বাস্তব হচ্ছে আমাদের যখন যে কোনো রাজনীতির আগে যা নিয়ম ছিল, পার্টি ফান্ডে যে চাঁদা আসে, সেই পার্টি ফান্ডের চাঁদার অডিটের রিপোর্ট তাকে নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তরে দিতে হয়। তোমরা তো দাওইনি। কে বলেছে? তোমাদের তো কে বলেছে? তারপর একটা চিঠি কে বলেছে? তোমরা তো চিঠি তো এতদিন পর দাওনি বলে তো দাঁড়ান, এইটা নিয়েই তো আমরা ধরেছি। আজকে আপনি বলছেন নেই, আজকে কংগ্রেসকে বলা হচ্ছে এতদিন পেরিয়ে গেছে, যখন আমাদের হচ্ছে আজ থেকে 20 বছর 25 বছর আগে বলছে তখন নাকি অডিটে ভুল ছিল। তাহলে তখন যদি অডিটে ভুল থাকে, তার 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে কেন বলা হলো না? এখন নির্বাচনের সময় বিজেপি বুঝতে পারছে এবার তারা উৎখাত হবে, আর এই উৎখাতের জন্যই বিরোধী নেতাদের যেমন গ্রেফতার করা হচ্ছে, তেমনি কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্টগুলোকে সিজ করা হয়েছে এবং 1800 কোটি টাকার উপরে কংগ্রেসকে জরিমানা করা হচ্ছে তার, যাতে তার নির্বাচনী ফান্ডটাকে ধরে যাতে ভোটের সময় তারা খরচা করে। না, তোমাদের তো নির্বাচনী ফান্ডের জন্য সেখানেও তো একটা আমরা পাবলিক থেকে টাকা তুলেছি, যেটা আমরা পাবলিকের থেকে আমরা এবারে করেছিলাম। 28শে ডিসেম্বর থেকে আমরা শুরু করেছিলাম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, যে মিনিমাম 185 টাকা করে কংগ্রেসকে দেবার জন্য, এবং সেখানে যে পাবলিক ক্রাউড ফান্ডিং আমরা করেছি, সেই অ্যাকাউন্টগুলোকেও সিজ করার চেষ্টা চলছে। প্রশ্ন করব না? আজকে একটার পর একটা তদন্তকে বন্ধ করে রাখছে। গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি যা চুরি চামারি ডাকাতি রাহাজানি করেছে, সেইগুলোতে একটা তদন্ত নেই। আজকে আদানি আম্বানির মতো দুজন শিল্পপতিকে, 2-3 জন শিল্পপতিকে যারা 1% নয়, তাদেরকে বড় লোক করার জন্য সমস্ত গরিবের টাকাকে শোষণ করে তাদের দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা অনাদায়ী লোন শোধ না করে একটার পর একটা নীরব মোদী থেকে শুরু করে বিজয় মালিয়া থেকে শুরু করে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীদের সহযোগিতায় এখানে তোমরা এই জায়গায় আমি একদম আমি তোমাকে যদি এটারই আছে, তাহলে এই লোনগুলো যখন স্যাংশন হয়েছিল তখন স্যাংশনে তোমাদের ইউপিএ সরকার ছিল। কিসে তোমরা কেন আমরা দেখে পড়ে আমাকে একটা বোঝে জায়গাটা দাও। তোমরা যখন লোনগুলো স্যাংশন করেছিলে কিসের উপর ভিত্তি করে লোন স্যাংশন? আমরা যদি মনে করুন তর্কের, বিজেপি তো দিয়েছে, আমাদের পরে বিজেপি দিয়েছে, বলতে দিন। তারপরেও যদি আমরা দিয়ে থেকে আমরা কাউকে পালাতে দিইনি। আমরা দায়িত্ব নিয়ে বলুক, কেউ ভারতবর্ষের টাকা মেরে, ভারতবর্ষের ব্যাংকের টাকা মেরে আজ পর্যন্ত স্বাধীনতা পর থেকে আজ থেকে কেউ বিদেশে আত্মগোপন করে পালিয়ে গেছিল। আজকে এই বিজেপি সরকার আসার পরই নীরব মোদী থেকে শুরু করে একটার পর একটা, বিজয় মালিয়া থেকে শুরু করে সব বিদেশে আত্মগোপন করে। আমি আপনাকে বলছি, তোমাদের সময়ে কেউ অনাদায়ী লোনের নিয়ে বিদেশে অনাদায়ী লোন বলে দিচ্ছি, না ভারতবর্ষের টাকা নিয়ে বিদেশে চলে যায়, বলতে দিন এদের বিরুদ্ধে বিজেপি কি স্টেপ নিয়েছে। ডিএইচএলএফ 34,000 কোটি টাকা, এবিজি সিপিয়ার্ড 22,800 কোটি টাকা, স্টার্লিং বায়োটেক 16,000 কোটি টাকা, ডিপিআইএল 2,654 কোটি টাকা, রোটোম্যাক 14,000 কোটি টাকা, কিংফিশার 9,900 কোটি টাকা, ভিডিওকন 3,250 কোটি টাকা, আইপিএল এর ললিত মোদী 1,700 কোটি টাকা, নীরব মোদী 3,250 কোটি টাকা, মহিল চেস্কু 13,500 কোটি টাকার মতো।
আজকে এই লোকগুলো যে টাকা মেরে পালিয়ে গেছে, বিজেপি তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে আমাকে বলুন। আজকে এখানেরকার যিনি বিরোধী দলের নেতা, যিনি ডিঙ্গি মেরে বেড়াচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তিনি যে সারদানারদায় টাকা চুরি করলেন, তিনি যে নিলেন টেবিলের ডিশ থেকে, আজকে তাকে একবারের জন্য জেরা করা হলো না কেন? তিনি তোমাদের আন্দোলন কোথায়? বিজেপির তোমরা কোথায়? আরে আমরাই তো করেছি হাইকোর্ট তোমরা? সুপ্রিম কোর্টে গিয়ে, আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে ইডি সিবিআই তদন্ত কংগ্রেসের আব্দুল মান্নান করিয়েছেন, আমরা কেস করেছিলাম। আজকে সেই তদন্তগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। আজকে সেই তদন্ত কেন হচ্ছে না সেটাই সেটাই তো প্রশ্ন। কেন হবে না? আমার কথা হচ্ছে তোমাদের আন্দোলন কোথায়? তোমরা কোথায় আছো? একটা জায়গা তো তোমাদের আছে। এই যে তুমি আমাকে এতগুলো জায়গা দিলে, না, আমরা তোমাদের এখন শুনুন, কোর্টে কোনো কেস থাকলে, কোর্টে কোনো কেস থাকলে সেই কেসের বিরুদ্ধে বলা যায় না, কিন্তু বাস্তব হচ্ছে আজকে ইডি সিবিআই, আজকে সেন্ট্রাল এজেন্সি গুলো, হাইকোর্ট দপ্তর, তারা কোথায়? এই ঘটনাগুলো তদন্ত কেন হচ্ছে না? না, ঠিক বলছো। আজকে দেখা যাচ্ছে বিরোধীদের বাড়িতে আজকে যদি তার কাছে 5 টাকা থাকে, সেখানেও তাকে চোর বানাবার জন্য ছুটছে, এবং প্রত্যেকটা ব্যাপারে দেখা যাচ্ছে তারা পরে না না না, আমি দেখো এটাতে তোমাকে যদি বলতে হয়, তাহলে এত টাকাগুলো এমনি চলে আসছে। যার বাড়িতে ইডি ঢুকছে, তোমাদের সাংসদ ঝাড়খণ্ডে গিয়ে তার বাড়ি থেকে 350 কোটি টাকা বেরিয়ে এলো। এমনি টাকা, ওটা টাকাটা কি করতো? সে কি বলেছে তার ব্যবসার টাকা, এবং সেখানে তাকে পুরোটা সে ডাটা দিয়ে দেখিয়েছে, সে সমস্ত ইনকাম ট্যাক্সের দেখিয়েছে, দেখায়নি বলবেন না? আমরা যেখানে প্রকৃত যদি কেউ দোষ করে থাকে, আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলবো তাদের করবেন। আমরা তার কাছেও দলীয়ভাবে নিয়েছি, তার কাছে যেদিনকে ঘটনা বেরিয়েছে দল তাকে শোকজ লেটার দিয়েছিল, সে উত্তর দিয়েছে, এবং সে আয়কর রিটার্ন থেকে শুরু করে কোথাকার টাকা, কি ব্যবসার টাকা, সমস্ত কিছু ডাটা দিয়ে ফেলেছে। আমরা কোনোদিনও কোনো দুর্নীতিবাজ, কোনো চোর ডাকাতকে প্রশ্রয় দিই না। ভারতবর্ষের বুকে এই নরেন্দ্র মোদী বলেছিল যে ভারতবর্ষের এখন কোনো দুর্নীতি হতে দেবে না, আর এই বিজেপি টাইমেই সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে। এখন তো সবচেয়ে বড় দুর্নীতিটার নাম এই ইলেকশন বন্ড। ইলেকশন বন্ড, ওই যে তোমাকে বললাম ইলেকশন বন্ডের কথা তোমরা বলছো, আমি তো একই জায়গাতে আসছি যে ইলেকশন বন্ড তাহলে 2014 সালে ইলেকশন বন্ডটা করা হয়েছিল, আইনটাকে আনা হয়েছিল, ইলেকশন বন্ড আইন এনেছিল বলে আজকে মানুষের কাছে প্রকাশ আসছে যে ইলেকশন বন্ড ছিল একটাই কারণে। আজকে বাস্তবটা বুঝুন, দেখুন, এটা যখন প্রথম মোদি এনেছিল না, তখন মানুষকে বলেছিল সমস্ত রাজনৈতিক দলের কাছে কালো টাকা, এটা পাবলিক খেয়েছিল। ফিল্ম স্টারদের কাছে কালো টাকা, আপনার যদি বলে পুলিশের কাছে কালো টাকা, রাজনৈতিক নেতার কাছে কালো টাকা, মানুষ খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। কিন্তু আবার যদি বলেন অন্য কোনো শ্রেণীর কাছে কালো টাকা আছে, এটা মানতে কষ্ট হয়। এটা ওয়েব তৈরি করা হয়েছে। এবার আপনাকে বলছি, যখন এই কথাগুলো মোদি বলে নিয়ে এলেন, মোদির টার্গেট ছিল একটাই, যে নির্বাচনী বন্ড যখন আমি এই চালু করব, তখন বিরোধী দলকে কে টাকা দিচ্ছে দেখছে। কংগ্রেসকে যদি আপনি 5 কোটি টাকা দেন, তার বাড়িতে ইডি সিবিআই রেট হচ্ছে। আপনি যদি সিপিএম কে 1 কোটি টাকা দেন, তার বাড়িতে ইডি সিবিআই। আপনি যদি আপকে 4 কোটি টাকা দেন, তার বাড়িতে ইডি সিবিআই। আর কোটি কোটি টাকা যারা বন্ড থেকে তুলেছে, তারা ধোয়া তুলসী পাতা হয়ে বসে রয়েছে। আজকে দেখুন পর পর আদানি আম্বানি গোষ্ঠীরা কোথা থেকে টাকা দিয়েছে, কোন কোন ব্যবসাদাররা টাকা দিয়েছে, সব তো বেড়েছে। এরা এক সময় বলেছিল, এই বিজেপি গরুর মাংস নিয়ে বলেছিলেন, ভারতবর্ষ থেকে যিনি সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করেন, তিনি কত কোটি টাকা চাঁদা দিয়েছেন দেখুন, খুলে বার করুন, সব তো প্রকাশ্যে আছে, এখন তো লুকোনো নয়, ওয়েবসাইটে সব দেখতে পাবেন। যারা মোদী বাবু যেটাই বলেন পুরোটাই জুমলা। এটা তোমরা পাওনি বলে রাগ হচ্ছে? কিসের রাগ? আমার নির্বাচনী রাগ দেওয়া হওয়া স্বাভাবিক। তোমরা তোমাদের সময় পেয়েছো, রাগ হওয়া উচিত। আজকে ওরা পেয়েছে বলে, আজ ক্ষমতায় আছে ওরা পেয়েছে বলে, ক্ষমতায় থেকে না, চুরি করেছে। ভারতবর্ষের গরিব মানুষ, ভারতবর্ষের গরিব মানুষ, কথা যদি বলতে হয় তাহলে অপার ফ্ল্যাট থেকে যে টাকা বেরিয়ে এলো, কেউ কারো ওই টাকার কেউ কোনো মালিকানা ধরুক। আমরা অপার ব্যাপারে কোনদিন সাপোর্ট করবো না, ধরবে। যারা শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে চুরি করেছে তাদের ধরবে। যারা এখানে কয়লা বিক্রি করে পয়সা তোলে, বালি চুরি করে পয়সা তোলে, ধরুক। আমরা 100% আছি, আমরা চোরকে গার্ড করার জন্য নেই। আমরা কেন এটা তোমরা কেমন বাস্তব চোরের সঙ্গে তোমরা গলা জড়ি করে ধরে বসে আছো? পশ্চিমবঙ্গের কথা বলছি না, তোমরা তো জোট করেছো। আমরা বলি তোমরা তো জোটে আছো। সব্যসাচী বাবু, আমরা জোট করিনি। বাস্তব হচ্ছে দিদিমণি এই কংগ্রেসকে এক সময় বলেছিলেন পচা ডোবা।
বলেছিলেন তো। আর সেই দিদিমণি কংগ্রেসের সঙ্গে দিল্লিতে জোট করতে 3বার 4বার গেছিলেন। কেন গেছিলেন? রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছিলেন জোট করতে, না দিদিমণি গেছিলেন? বাস্তবটা বলুন। মমতা জয়রাম রমেশের এত তৈলমর্দন কেন? তার তো এককভাবে তার পক্ষে তো সম্ভব নয় যে একটা জোটকে সঙ্গে নিয়ে আসার জন্য তিনি এত তৈলমর্দন করবেন। তাহলে কি রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর কোনো মদত ছিল না? তৈলমর্দন নয়, বাস্তবটা আপনাকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিদিমণি একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিলেন। কংগ্রেসের পরিষ্কার স্ট্র্যাটেজি ছিল দিদিমণির মুখোশটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুলে দেওয়া। মমতা ব্যানার্জি যখনই ফাঁসেন আর ভাইপো যখনই ফাঁসেন তখনই এরা দিল্লিতে ছোটেন মোদি আর অমিত শাহর কাছে সেটিং করতে। আর পশ্চিমবঙ্গে এরা কখনোই কংগ্রেসের সঙ্গে জোট করবে না, কারণ এখানে যদি জোট করে তাহলে ইডি সিবিআই ভাইপোর ঘাটটিকে ধরে লকআপে ঢুকিয়ে দেবে। এই ভয়ে তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। আর এইটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। নাহলে দিদিমণি বলতেন কংগ্রেস চাইনি। আমরা প্রমাণ করে দিয়েছি দিদিমণি জোট না করছে এই চাননি এই কারণে যে বিজেপির সঙ্গে তার রসায়নটা বন্ধ হয়ে যাবে বলে। আমরা সেটাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি। ঠিক একদম। তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার মতন করে তো নিশ্চয়ই বলবে, কারণ তুমি তোমার জায়গা থেকে 6 দেখছো, অপরজন অপর জায়গা থেকে 9 দেখছে। আমি সেই জায়গায় যাচ্ছি না। তোমরা আমি একদম যদি লোকসভা থেকে তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে তোমরা তোমাদের মতন করে চলছো। আমি বলছি যে তোমরা যদি এই যে দুর্গাপুরে তোমাদের আমাদের বর্ধমান এখানে তোমরা প্রার্থী দাওনি, তোমরা এখানে সিপিএম এর সঙ্গে জোট করেছো এবং সিপিএম প্রার্থীকে নিয়ে প্রচার করছো, সব ঠিক। আমাকে বলো একটা জায়গা, দুর্গাপুর পৌরসভার এখনো পর্যন্ত নির্বাচন হলো না এবং এটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো ভূক্ষেপ নেই, কোনো ভূমিকা নেই। তোমরা কোনো কেন হচ্ছে না এই প্রশ্নটা পর্যন্ত তোমরা করছো না। দেখুন আমরা বলছি না, তোমরাও কি মানে স্রোতের দিকে গা ভাসিয়ে দিয়েছো? আপনি বোধহয় ভুলে গেছেন যে আমরা এর আগে একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর কর্পোরেশনে এরা গত 6.5 বছর আগে লুট করেছিল। সকাল 9টা 9:30টার মধ্যে আজকের যারা বিজেপির নেতা আছেন জিতেন্দ্র তেওয়ারি থেকে শুরু করে এখানকার 2-1 কাউন্সিলর, তৃণমূলের অরূপ বিশ্বাস থেকে শুরু করে গোটা কয়লা মাফিয়া বালি মাফিয়াদের দিয়ে 9টা 9:30টার মধ্যে দুর্গাপুরের গণতন্ত্রকে তারা লুট করেছিল। এবং সেই লুট করার পর সেই যে গণতন্ত্রের হত্যা হয়েছিল, সেই গণতন্ত্রের হত্যার পর গণতন্ত্রের আত্মা এখানে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই জন্য তারা বিভিন্ন নির্বাচনগুলোতে যেমন হেরেছে তেমনি তারা তারপরে নির্বাচন করতেও ভয় পেয়েছে। আমরা গত 1 বছর আগেই আমরা সেই অতৃপ্ত আত্মার যেন শান্তি পায়, সেই অতৃপ্ত আত্মা যেন দুর্গাপুরের যে বাতামলের ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা যে ভয় পাচ্ছে তার থেকে যেন মুক্তি পায়, সেই জন্য আমরা একটা শ্রদ্ধানুষ্ঠান করেছিলাম। সেই অতৃপ্ত আত্মার ভয় যেন চলে যায় এবং দুর্গাপুরের মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং তার সাংবিধানিক অধিকার ফিরে পায়। আমরা জানি না, শুনছি লোকসভা ভোটের পর তারা নাকি করতে পারেন, কিন্তু 6.5 বছর হয়ে গেছে। ওই অতৃপ্ত আত্মার জন্য এখানকার যারা তাবর নেতা আছে, যদিও দুর্গাপুরে তৃণমূলের তাবর নেতা নেই, কারণ আসানসোল থেকে কন্ট্রোল হয়, আসানসোল থেকে কন্ট্রোল হয়। এখন এখানকার যত ইন্ডাস্ট্রি আছে ওখানকার মন্ত্রীর ভাইরা এসে এখানকার ইন্ডাস্ট্রিগুলো থেকে তোলা তুলছে, নাকি এখানকার লোকরা তুলতো, এখন চলে গেছে। সেই অতৃপ্ত আত্মার এখন যদি আসানসোলের নির্দেশ আসে, অতৃপ্ত আত্মারা যারা ইডি সিবিআইয়ের ভয় এখনো আসানসোলের নেতারা দুর্গাপুরের নেতারা যারা ভয়ে ভয়ে বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করছেন, এখনো কেউ বিজেপির ঘরে টরে যাচ্ছেন। আমরা জানি আগের বিধানসভাতেও সেটিং হয়েছিল, কিছু কাউন্সিলর কিছু নেতা এখনো যাচ্ছেন যে আমরা দেখবো, খালি আমাদের ইডি সিবিআই করো না। আসানসোলেরও তাবর নেতা আছে। এখন যদি তাদের এই ভূতের ভয়টা চলে যায়, আত্মা মুক্তি পেলে হয়তো তারা ভোট করবেন, কিন্তু জানি না তারা কবে ভোট করবে এটা এখন আমরা নিশ্চিত না। তবে আমরা চাই দুর্গাপুরের মানুষের তাদের সাংবিধানিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার যেন পায়, কারণ সাধারণ মানুষ ছোট ছোট সমস্যার জন্য ঘুরে বেড়াচ্ছে। কর্পোরেশনে যারা আজকে বড় চেয়ারম্যান থেকে মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তারা দুপুরবেলা থেকে ভাত ঘুমে চলে যান, খুঁজে পাওয়া যায় না। 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকেন। মানুষ একটা ছোট সই করাতে, একটা সার্টিফিকেট নিতে, একটা রেসিডেন্স সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে তারা ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন, পারছে না। এর থেকে মুক্তির জন্য আমরা হাত জোর করে বর্তমানের যারা প্রশাসক মণ্ডলীতে আছেন এবং দিদিমণির কাছে অনুরোধ করব, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। দুর্গাপুরে কর্পোরেশন নির্বাচন
যে কোনো মূল্যে করুক। তা কিন্তু তুমি একটু আগে বললে যে দুর্গাপুরের নেতৃত্ব নেই, এখন সবটাই আসানসোল থেকে কন্ট্রোল হচ্ছে, কিন্তু সেই জায়গায় যে শুধু তৃণমূল নয়, তোমাদেরও তো দুর্গাপুরের নেতৃত্ব কোথায়? তোমাদেরও তো অভাব রয়েছে। কাকে নেতৃত্ব? আমাদের নেতৃত্ব না, না, সবই আছে। কোথায়? আমাদের আসানসোল কন্ট্রোল করে না, আমাদের আসানসোলের লিডাররা আসানসোল কন্ট্রোল করে। তো বহরমপুর থেকে হয়। না না, আরে সে তো প্রদেশ সভাপতি, তাহলে তো ওদের দিদিমণি কন্ট্রোল করে, এটা তো কথা নয়। আপনি কথাটাকে বিকৃত করছেন। আমরা দুর্গাপুরের লিডারশিপ যারা আছেন তারা দুর্গাপুর চালায়, আসানসোলের লিডারশিপ আসানসোল চালায়। কংগ্রেস দলের স্থানীয় নেতৃত্বকে নিয়ে আমরা তুলে আসি। আমরা কখনোই ভোট চাই না ওই দিদিমণির ছবি দেখে সব ক্যান্ডিডেটই দিদিমণি, আমরা বলি না। বহরমপুরে অধীর চৌধুরী লড়ছেন, তিনি বলেননি পশ্চিমবঙ্গের 12-13টা যে ক্যান্ডিডেট দিয়েছি সবই আমি ক্যান্ডিডেট, এটা রাহুল গান্ধীও বলেননি। আমরা চাই মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়ে, মানুষের দিন প্রতিদিনের সমস্যা নিয়ে লড়াই আন্দোলন করে যারা উঠে এসেছে, মানুষ ঠিক করুক আগামী 5 বছরের জন্য কাকে তারা নির্বাচিত করবে, এবং তার জন্য আমরা গণতান্ত্রিক কাঠামো, সাংবিধানিক কাঠামোকে মেনে নিই। আমরা হেরে গেছি এর আগে, আমরা মেনে নিয়েছি, এবং আমরা তার জন্য আমরা হার থেকে শিক্ষা নিয়েছি। এবং আমাদের রাহুল গান্ধী 2 দফায় পদযাত্রা করে 5টা নীতি নিয়ে পদযাত্রা করেছিলেন। কৃষক, শ্রমিক, নারী, আপনার অধিকার, এরকম বিভিন্ন ইস্যু নিয়ে করেছিলেন। এবং আমরা মানুষের যে ন্যূনতম ডিমান্ড সেগুলো নিয়ে যে ন্যায় যাত্রা করেছে, আমরা তার ম্যানিফেস্টো বার করেছি। এখনো দেখবেন তৃণমূল আর বিজেপির কোনো ম্যানিফেস্টো বের না, ঠিক। নির্বাচনী কি প্রতিশ্রুতি কিছুই নেই। তোমাদের 5 বার এই যে ধরো ভারত জোড়ো যাত্রা, ন্যায় যাত্রা, এই যে যাত্রাগুলো হলো, যাত্রাগুলো তো শুধু যাত্রার মধ্যেই রয়ে গেল, তার ফলশ্রুতি কি এলো? কোথায়? দেখুন, বাস্তব হচ্ছে তোমাদের হাতে থাকা সিট সেটাও হাত থেকে চলে গেল। এই যাত্রার তো এটাই ফল। বলে দিই আমার আরেকটা জায়গা তোমাকে বলি বসাচ্ছি বাবু, না, আমি আরেকটা জায়গা মিডিয়া দেখায় অন্যভাবে। না না, আমাকে আমি আরেকটা জায়গা বলো। লাস্ট 5টা স্টেটে বেরিয়েছে, 5টা স্টেটের রেজাল্টে আমরা একটা পেয়েছি, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা দল মানে সংগঠন পেয়েছে লোকাল, আর 3টে বিজেপি পেয়েছে। কিন্তু মিডিয়া দেখায়নি এই 5টা স্টেটের যে নির্বাচন হয়েছে তাতে প্রায় 13-14 লক্ষ ভোট আমরা কিন্তু বিজেপির চেয়ে বেশি পেয়েছি। এই পার্সেন্টেজটা মিডিয়া দেখাচ্ছে না। কংগ্রেসের হয়তো সিটে কমতি হয়েছে, কিন্তু এটা বলতে পারি কংগ্রেসের ভোট দিনের পর দিন বাড়ছে। আপনাদের এখনো যে সমস্ত চ্যানেল পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষে বলুন, আপনাদের এখন করে দেখাচ্ছে, সার্ভে করে দেখাচ্ছে, তাতে দেখুন কংগ্রেসের ভোট ব্যাংক বাড়ছে, তারা দেখাচ্ছে। কিন্তু এবং আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির শেষ হয়ে গেছে। এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার আসবে। কাকে নিয়ে জোট করবে? দেখে নিন, জোট দেখে নিন। জোটে তো তোমাদের এখনো পর্যন্ত বিহারের সমস্যা মেটেনি। তোমাদের বলেছে সব মিটে গেছে। না না, এটা মুখের কথা, মিটে গেছে এখনো পর্যন্ত। এখনো তোমাদের কংগ্রেসে জয়েন করার পর পূর্ণিয়া থেকে পাপ্পু যাদবকে নির্দলে দাঁড়াতে হলো। এরপরেও না না, তুমি বলছো জোট, তোমাদের জোট হয়ে গেছে। কংগ্রেসের বাস্তব হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। কংগ্রেসে জয়েন করেছে মানে এরকম সিট থাকে যে আমরা ওকে নির্দল হিসেবে যে দাঁড় করাই, ও তো আগে ইন্ডিপেন্ডেন্টই ছিল, ও তো ছিল না তা নয়। আমরা যদি পলিটিক্যাল অঙ্কে দেখি যে নির্দল করে জিতে নিয়ে আসলে তার গেন আছে, ওখানকার যদি মানুষ চায়, ওখানকার জোট সঙ্গীরা চেয়েছে যে এইভাবে করতে, এবং সিট অ্যাডজাস্টমেন্ট তো কিছু ছাড়তে হয়, গিভ অ্যান্ড টেক থাকে। আমি যদি রিজিড থাকি যে আমি অ্যাডজাস্টমেন্টে সব আমি নেবো, সব আমি লড়বো, তাহলে সেটাকে অ্যাডজাস্টমেন্ট বলে না। অ্যাডজাস্টমেন্ট করতে গেলে গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, কিছু আমি ছাড়বো, কিছু আমার বিরোধী দল ছাড়বে, তবেই একটা সমষ্টিগতভাবে হয়। এবং আপনাকে যেটা বলছি, দেখুন জোট নিয়ে আপনারা যেটা বলছেন এটা সব দলে, বিজেপির মধ্যেও তাদের এনডিএ জোটে হচ্ছে, আমাদের মধ্যেও, কিন্তু তা সত্ত্বেও আপনাকে বলছি আমাদের 2-1টা জায়গায় হয়তো পরস্পর বিরোধী আমরা লড়বো, কিন্তু আলটিমেট যার রেজাল্ট আপনাকে বলছি। নাহলে বিজেপিকে এইভাবে দিল্লির মুখ্যমন্ত্রী, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সিজ, বিভিন্ন জায়গায় লোকাল আঞ্চলিক দলগুলো নেতা নেত্রীদের জেলে ঢোকাতে হতো না। মোদিবাবু যদি মনে করতেন তিনি যে স্লোগান দিচ্ছেন 400 পার, যদি ওভার কনফিডেন্ট হতেন, তাহলে কংগ্রেসের অ্যাকাউন্ট সিল, ফাইন, বিরোধী নেতাদের জেলে ঢোকানো, এগুলো মোদিকে করতে। না আমাকে আবার তুমি ওই সেই বিরোধী নেতাদের যে তুমি কি বলছো আদালত একদম ভুল? কিছু কিছু রায় তো বেরোচ্ছে মানুষের দেখা যাচ্ছে, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেওয়ার পরই তারা শাসক দলে জয়েন করছে। পশ্চিমবঙ্গে দেখছি, হাইকোর্টে দেখছি। আজকে যার জন্য কংগ্রেস বলেছে
যে আমরা ক্ষমতায় এলে আমরা ন্যায় ব্যবস্থারও পরিবর্তন করব, ঠিক, আমরা এখানেও মনিটরিং করব। কংগ্রেস কিন্তু তার যে ইলেকশনের যে ম্যানিফেস্টো বার করেছে তার মধ্যে ন্যায় কাজ প্রণালীকে নিয়ে তারা কি করবে সেটা আমরা কিন্তু পরিষ্কার বিরোধীরা বলছে, মানে এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে গেছি, তোমাদের এই ন্যায় যাত্রা যে যে স্টেটের মধ্যে দিয়ে গেছে সেই সেই স্টেট তোমাদের হাতছাড়া হয়ে গেছে। তা না, ভোট পার্সেন্টেজ আমাদের অনেক বেড়েছে, না ভোট পার্সেন্টেজ আমাদের অনেক বেড়েছে। সব সময়তেই সিট কাউন্টিং হয় না, মানুষ যে কংগ্রেসের সঙ্গে আছে, বিজেপির চেয়ে বেশি ভোট পাচ্ছে সেটা তো বড় প্রমাণ। এটা হতে পারে আমরা এক সময় ভেবেছি আমাদের কিছু ভুল ছিল, বিজেপি ইউনাইটেড ভাবে সমস্ত আঞ্চলিক দলকে নিয়ে করেছিল, আমরা একা লড়েছিলাম, এবং সেই জায়গা থেকে আমাদের নেতা রাহুল গান্ধী বুঝেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, তার জন্য আমরা ইন্ডিয়া জোট করে পরব আকারে এই বিজেপির বিরুদ্ধে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে দেখো তোমাদের প্রথম কথা হচ্ছে, প্রথম এই যে জোট সংক্রান্ত বিষয় যেটা এলো সেটা পাটনা থেকে শুরু হলো, পাটনা থেকে একটার পর একটা ধাপ এগুলো, মুম্বাই গেল, সব হলো। আমার কথা হচ্ছে যে যখন জোট নিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আলোচনা করা, তখন কংগ্রেস, শুধু কংগ্রেস বললে মানে কংগ্রেস এবং রাহুল গান্ধী ন্যায় যাত্রায় বেরিয়ে গেল। এটা কি জোটের মানসিকতা না জোট থেকে নিজেকে একটু আলাদা করার মানসিকতা? বাস্তব হচ্ছে আমাদের দলটা এক নয়নতত্ত্বে চলে না, আমাদের দলের একটা সিস্টেম আছে। জোট নিয়ে আলোচনা রাহুল গান্ধী করছেন না, জোটের জন্য কেসি বেণুগোপাল থেকে শুরু করে বিভিন্ন নেতাদের দায়িত্ব দেওয়া আছে। এখানে যেমন দিদি আর মোদি তারা যা বলবেন ফাইনাল, কংগ্রেস দলে একটা ওয়ার্কিং কমিটি আছে, একটা ইলেকশন কমিটি আছে, একটা ম্যানিফেস্টো কমিটি আছে, বিভিন্ন রকম আছে, তাদের দায়িত্ব তারা করছেন। রাহুল গান্ধীর দায়িত্ব হচ্ছে রাস্তায় নেমে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলোকে, তাদের ডিমান্ডগুলোকে শোনা, এবং সেই ডিমান্ড শুনেই তিনি ভারতবর্ষের ন্যায় যাত্রা করে কংগ্রেসের ম্যানিফেস্টো বার করেছেন। আজকে বলতে গুটু ফলি ভারতবর্ষ না, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ বলতে বাধ্য হচ্ছে কংগ্রেস জমিনি হকিকাত নিয়ে তার ম্যানিফেস্টো তৈরি করেছে। না ঠিক, এটাকে আজকে নয়, এবং রাহুল গান্ধী এটাও বলছেন, ডাইরেক্ট বলছেন তার সঙ্গে যদি কোনো সাজেশন থাকে সেটাও রাহুল গান্ধী বলেছেন দিতে, আমরা পরবর্তীকালে সেগুলোকে না রাহুল গান্ধী একদম, রাহুল গান্ধী যেমন দেশের কথা ভাবছেন আবার দেশ বিদেশে গিয়ে পরে দেশ বিরোধী কথাবার্তাও বলছেন। ওহো, এইটা আপনি শুনেছেন, যাতে মোদি শুনিয়েছে। আর মোদি বিদেশে গিয়ে বলেছিল আমি ভারতবর্ষে জন্মেছি, এটা আমার বলতে লজ্জা লাগে, সেটা আপনারা শুনতে পান না। কারণ ওই যে এখন আমরা সরকারে নেই, দিল্লির ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি হেল্প না পান, চ্যানেল চলবে না, অ্যাড পাবেন না। ভারতবর্ষের গণতন্ত্রে সমস্ত মিডিয়াকে তাই তৃণমূল আয়না দেখালে একটু জ্বালা লেগে যায়, বাস্তব বলছেন, আয়না দেখালে আমরা বলিনি ভারতবর্ষের জন্মগ্রহণ করে লজ্জিত। এই নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে গিয়ে বলেছিলেন তিনি ভারতীয় বলে বলতে তার লজ্জা লাগে, বলুন বলেছিলেন কিনা, সেটা টেলিকাস্ট আপনারা করবেন না। আমাদের কংগ্রেসের থেকে এটা বলেছি, ভারতবর্ষ আমরা এখনো বলছি, ভারতবর্ষের মিডিয়াকে সাংবিধানিকভাবে তাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে। আমরা বলেছি ভারতবর্ষের বুদ্ধিজীবী, ভারতবর্ষের সাধারণ মানুষের কণ্ঠকে রোধ করা হচ্ছে। এটা আমরা বলছি না, ভারতবর্ষের আইন আদালত বলছে। সেটা রাহুল গান্ধী যদি গিয়ে বলে যে ভারতবর্ষের গণতন্ত্রকে আটকানো হচ্ছে, রোধ করা হচ্ছে, তাহলে অন্যায়। আর নরেন্দ্র মোদী যদি বিদেশের মাটিতে বলেন যে তিনি ভারতবর্ষে জন্মেছেন, এটা তিনি বলতে লজ্জাবোধ করেন, সেটা ধোয়া তুলসী পাতা। এটাই তো এখন বর্তমানের মিডিয়া দাদা। না মিডিয়া হচ্ছে, আপনি ওইটা দেখলেন না, আমরা বলছি আমরা আপনার জন্য লড়ছি, আপনার কণ্ঠকে আটকে দিচ্ছে, একটার পর একটা মিডিয়াকে জেলে ঢোকাচ্ছে, কণ্ঠ রোধ করছে, আপনাদের চ্যানেল বন্ধ কোনোদিনও করেনি। বলুন এমার্জেন্সিতে কাকে বলুন, এমার্জেন্সির সময় আলাদা, এমার্জেন্সি আর দুটোকে মেলাবেন না। তাও এমার্জেন্সির সময় যা হয়েছে সেটাও আমরা বলেছি ভুল হয়েছে, আমরা লুকোই না। নরেন্দ্র মোদী বলুক, কিন্তু মিডিয়াকে সাক্ষাৎকার দিতে লজ্জা পান, ভয়ে পালিয়ে যান। তিনি মন কি বাত করেন, মন কি বাতে তিনি যা বললেন সেটা শুনতে হবে মানুষকে, মন কি বাতে মানুষের প্রশ্ন করেন না। আর রাহুল গান্ধী কংগ্রেস বলছে মানুষের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন করছেন। তাহলে তোমাদের কি আশা করছো আগামী লোকসভায় কি কোন জায়গায়? আগামী লোকসভায় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের যারা শরিক, আমরা সমবেতভাবে দিল্লির মসনদ দখল করব। আমাদের একদম সময় শেষ, একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছি।
কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী তার কথা অনুযায়ী তারা দিল্লির মসনদে যাচ্ছেন। এদিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সবাই দিল্লির মসনদের কথাই বলছেন, সবাই আশাবাদী তাদের লড়াইয়ের জায়গায় থাকবে। আমাদের কাজ আমরা দেখা এবং মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার, ভালো থাকবেন। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।